চলুন আজ আমরা ডুব দিই একটা টান টান উত্তেজনার নোয়ার থ্রিলারের গভীরে, এমন এক জগতে যেখানে আলো আর অন্ধকারের মধ্যে কোনো ফারাক নেই বললেই চলে। গল্পটা শুরুই হচ্ছে দেখুন একটা কাব্যিক কিন্তু ভীষণ নির্মম সত্য দিয়ে। মানে এটা শুধু একটা লাইন না, এটা আসলে পুরো গল্পের মুডটা সেট করে দিচ্ছে। একটা অস্বস্তি, তাই না? যে আমরা এমন একটা জায়গায় ঢুকছি যেখানে পুরনো ক্ষতগুলো এখনো দগদগে, এখনো শুকায়নি। তো চলুন এবার সেই পরিবেশটাকে একটু কাছ থেকে অনুভব করা যাক। চারপাশের সবকিছু মিলেমিশে যেন একটা থমথমে দমবন্ধ করা আবহাওয়া তৈরি করছে, আর গল্পের নায়ক ঠিক এর মাঝখানে, যেন একটা অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে তাকে। এই নিস্তব্ধতা কিন্তু কোনো শান্তির নিস্তব্ধতা নয়, একদমই না। এটা হলো সেই অস্বস্তিকর নীরবতা যেটা একটা ভয়ঙ্কর ঝড়ের ঠিক আগের মুহূর্তে আসে। মনে হচ্ছে যেন মাটির নিচে চাপা পড়ে থাকা কত পুরনো চিৎকার সব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে আবার জেগে উঠতে পারে। মানে পরিবেশটা শুধু মানসিকভাবেই কঠিন নয়, শারীরিকভাবেও চরম প্রতিকূল। এই একটা লাইনই বুঝিয়ে দিচ্ছে অরিন্দমের চারপাশের জগৎটা কতটা ঠান্ডা, কতটা নির্দয় আর কতটা একাশে। কাশবন দেখলে তো সাধারণত আমাদের চোখে একটা শান্তি আসে, তাই না? কিন্তু এখানে এখানে প্রকৃতির এই সৌন্দর্যটাই যেন একটা অশুভ সংকেত। ওই যে হাওয়ায় পাতাগুলো দুলছে, তার মৃদু শব্দটা, ওটা কোনো শান্তির শব্দ নয়, ওটা একটা চাপা আতঙ্ক তৈরি করছে। দেখতে তো নরম নিরীহ লাগছে, কিন্তু কে জানে এর ভেতরেই হয়তো লুকিয়ে আছে কোনো গুলির শব্দ বা তার থেকেও ভয়ঙ্কর কিছু। এই যে এত জনশূন্য, ভুতুড়ে একটা জায়গা, এখানেই প্রথমবার মানুষের উপস্থিতির একটা হালকা ইঙ্গিত পাওয়া গেল। একটা নিচু, প্রায় শোনাই যায় না এমন একটা ইঞ্জিনের শব্দ। এই সামান্য শব্দটাই ওই গভীর নীরবতাকে ভেঙে দিয়ে একটা নতুন অজানা উত্তেজনা তৈরি করছে। আচ্ছা, এবার আমরা গল্পের মূল সংঘাতের দিকে এগোচ্ছি। এখান থেকেই অরিন্দমের মিশনের আসল চেহারাটা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে, আর সামনে আসবে এর পেছনের কিছু কঠিন কথোপকথন। কথাটা শুনলে মনে হতে পারে এটা একটা সত্যিকারের প্রস্তাব, কিন্তু আসলে তা নয়। এটা একটা ফাঁপা আশ্বাস। এমন একটা দুনিয়াতে এই কথাটা বলা হচ্ছে যেখান থেকে পালানোর কোনো রাস্তায় খোলা নেই। যে বলছে সে খুব ভালো করেই জানে উত্তরটা কি আসতে চলেছে। এটা আসলে এক ধরনের মানসিক খেলা। অরিন্দমের এই ছোট ঠান্ডা উত্তরটা তার অসহায়ত্ব আর তার জেদ দুটোকেই একসঙ্গে ফুটিয়ে তুলছে। সে এমন একটা রাস্তায় নেমে পড়েছে যেখান থেকে ফেরার কোনো উপায় নেই, অথবা ফেরার মতো কোনো অতিথি হয়তো তার আর বাকি নেই। এই বৈপরীত্যটা একবার দেখুন, কি অদ্ভুত তাই না? একদিকে তার পরিচয় দেওয়া হচ্ছে একজন সাধারণ গবেষকের, ডক্টর অয়ন মুখার্জি, মুঘল ট্রেড রুট নিয়ে গবেষণা করছেন। আর অন্যদিকে তার আসল কাজটা হলো প্রায় অসম্ভব একটা টার্গেটকে খুঁজে বের করা। এই দুটো পরিচয়ের মধ্যে যে আকাশ পাতাল ফারাক, সেটাই কিন্তু গল্পের বিপদ আর গভীরতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর ঠিক এই প্রশ্নটাই, এই একটা প্রশ্নই অরিন্দমের এতক্ষণের সব ধারণা, সব বিশ্বাসকে এক মুহূর্তে ভেঙে গুড়িয়ে দেয়। সে যা ভেবে এই মিশনে পা রেখেছিল, বাস্তবটা হয়তো তার থেকে অনেক অনেক বেশি জটিল আর অন্ধকার। ব্ল্যাক টাইগার কোনো সাধারণ টার্গেট নয় যে তাকে গিয়ে উদ্ধার করে আনা যাবে। সে আসলে কোনো ব্যক্তি নয়, সে প্রায় একটা মিথ, একটা কিংবদন্তি, এমন এক ছায়া মানুষ যে নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করে। তাকে খুঁজে পাওয়াটাই তো একটা অসম্ভব ব্যাপার, উদ্ধার করা তো অনেক পরের কথা। গল্পের এই পর্যায়ে এসে আমরা মনস্তাত্ত্বিক আর নৈতিকতার এক গভীর দ্বন্দ্বে ঢুকে পড়ছি। এখানে ঠিক বা ভুলের যে সরল ধারণাগুলো আমরা জানি, সেগুলো খুব ঝাপসা হয়ে যায়। সাদা আর কালোর মাঝখানের ধূসর জায়গাটাই যেন এখানকার আসল সত্যি। এই লাইনটা একটা সাসপেন্স তৈরি করে, তাই না? অরিন্দমের মধ্যে এমন কি আছে যার জন্য তাকেই এই অসম্ভব কাজের জন্য বেছে নেওয়া হলো? তার কি বিশেষ কোনো দক্ষতা আছে, নাকি এমন কিছু যা সে নিজে পর্যন্ত জানে না? আর এখানেই গল্পের আসল থিমটা বেরিয়ে আসছে। অরিন্দমের নৈতিকতা, তার ঠিক ভুলের বোধ, যেটা সাধারণ জগতে একটা মানুষের সবচেয়ে বড় শক্তি, এই অন্ধকার জগতে সেটাই তার সবচেয়ে বড় দুর্বলতা। তাকে আসলে একটা যন্ত্র হিসেবে ব্যবহার করার জন্যই বেছে নেওয়া হয়েছে।
এই কথাটা যেন বরফ শীতল বাস্তবতার এক সপাটে চর। এখানে কোনো হিরো নেই, কোনো ভিলেন নেই, আছে শুধু এক ধূসর পৃথিবী, যেখানে টিকে থাকতে গেলে হয়তো নৈতিকতাকে বিসর্জন দিতেই হয়। দৃশ্যটা এবার শেষ হচ্ছে অরিন্দমের একাকী অনিশ্চিত এক যাত্রার মধ্যে দিয়ে। মাত্র কয়েকটা নির্মম কথা শুনেই তার চারপাশের পৃথিবীটা যেন পুরোপুরি বদলে গেছে। ওই যে কথাগুলো শেষ হলো, তারপরে দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক, আর তারপর সেই গভীর নীরবতা। এটা অরিন্দমের একাকিত্বকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। সে এখন এই বিপজ্জনক জগতে একদম একা। ভেবে দেখুন বিদায়টা কি ভীষণ শীতল, আবেগহীন। কোনো হাত মেলানো হলো না, কোনো বিদায় জানানো হলো না, জাস্ট একটা নির্দেশ। আর তারপর অরিন্দমকে একাই ওই অন্ধকারের দিকে হেঁটে যেতে হলো। সে এখন পুরোপুরি একা। ঠিক যেমন করে ওর হাতের সিগারেটটা নিভে গেল, মনে হচ্ছে যেন ওর ভেতরের শেষ আলোটাও দপ করে নিভে গেল। আর এই প্রশ্নটাই আমাদের ভাবার জন্যেও রেখে দেওয়া হলো, অরিন্দম কি নিজের ভাগ্য গড়তে চলেছে, নাকি সে এমন এক খেলার সামান্য একটা ঘুঁটি মাত্র, যার নিয়মকানুন অনেক আগেই অন্য কেউ লিখে রেখে দিয়েছে? এই নৈতিক দ্বিধা নিয়েই গল্পটা আমাদের আরও গভীরে নিয়ে যায়।